আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম স্যার, শোনা যায়। মেহেদি কে? আচ্ছা, সবাইকে ড্যাফোডিলের ইমেল অ্যাড্রেসে মেল দেওয়া হয়েছে, ইনভাইটেশন দেওয়া হয়েছে। এখন মনে হয় সবাই জানো যে এটা ইমেল অ্যাড্রেস দিয়ে অথবা গুগল মিট দিয়ে অথবা গুগল ক্যালেন্ডার দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি, আর নোটিফিকেশনও তো যাওয়ার কথা। সুতরাং আলাদাভাবে কাউকে জানানোর কোনো কিছু নেই। তারপরে যদি কেউ থেকে থাকে দ্রুত জানাও, কারণ আজকে আমরা ইম্পর্টেন্ট একটা কিছু শিখবো এবং সামনের দিনগুলো সম্পর্কে বানানো জানাবো। প্ল্যান সামনে কি হবে, যেহেতু কথা বলেছি, তার আগের দিনে বলেছি। সুতরাং যারা আছে, 1টা 3 বাজে, আমি আর 2 মিনিট ওয়েট করবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, সামনে তো আমাদের ল্যাব ফাইনাল এক্সাম, তো আমাদের কি একটু স্যার ল্যাব কমায় দিবেন তোমার না? কথা আমি ক্লিয়ার শুনতেছি না। স্যার, বলতেছিলাম যে স্যার সামনে তো ল্যাব ফাইনাল, তো স্যার আমাদের কি একটু ল্যাবগুলা কমায়া দিবেন না, যে এগুলা মধ্যে পড়লে আসবে আর কি স্যার, এরকম আর কি। ল্যাব কমাই দেবো? আমি কমাই দেবো আর কি? আমি তো পারলে আরো বাড়াই দেবো। পারলে আরো পুরো সাবজেক্ট ধরাই দেবো। এই সবই বড়। সিলেবাস কি টিচার দেয়? সিলেবাস তো না, সাজেশন কি টিচার দেয়? তুমি নিজে তৈরি করবা, বা তোমার যদি দোস্ত থাকে তুমি রিস্ক নিতে চাও সেটা করবা। আজকে পর্যন্ত যা হবে এটার উপরেই ফাইনাল ল্যাব কুইজ হবে। আর এইটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই। যারা রেগুলারলি যে ল্যাব করছে, যারা মোটামুটি ধরে নাও যে রিপোর্ট লিখছে, যারা পড়াশোনার মধ্যে আসছে, তারা ভালোই করবে। বাকিদের কথা আমার মানে না বললেও চলবে। আচ্ছা, জি আমার মনে স্যার। হয় শুরু করে দিই। আজকে আমাদের যেহেতু আমরা 8 পর্যন্ত করেছি, 9 নাম্বারটা আজকে করবো। 10 নাম্বার যদি ইন ফিউচারে করার সুযোগ হয় করব, নাহলে না করব। তারপরেও আমরা মাথায় রাখি যে 10 নাম্বারটাও হবে। 9 নাম্বার আজকে 28 তারিখ। 9 নাম্বার এক্সপ্লেন করতে খুব বেশি সময় লাগার কথা না, অল্প, মানে বেশি কিছু নাই, আমি দেখিয়ে দেবো। আর আজকের ল্যাব শেষে যেটা বলতেছিলাম যে ইম্পর্টেন্ট কথা, বিশেষ করে আমাদের 2টা কাজ বাকি আছে, মেজর কাজ। যদিও কিছু রিপোর্টও বাকি আছে অনেকের, সেগুলো আগামী সপ্তাহের মধ্যে আমি এক্সপেক্ট করবো। এরপর আমি চাবো না, না চাইলে মানে না দিলে দিবে, দিলে দিবে, না দিলে না দেবে, আমার আর কিছু বলার থাকবে না। এরপরে ব্যাপারটা সে পরে বুঝে নেবে। আমার আর কিছু, আমার দায় দায়িত্ব থাকবে না, আমি সেটা আজকে ডিক্লেয়ার করে দেবো। 3টা জিনিস, সবাই যদি আসে তখন 3টা জিনিস আমি ডিক্লারেশন দেবো। তো আসি আমরা প্রথমেই হলো, মানে এটা তো তেমন ঝামেলা নাই বললেই চলে। বললাম তো অল্প সময়ের মধ্যে আজকে ল্যাবটা শেষ হয়ে যাবে, খুব বেশি হলে, মানে আমাদের কাজ খুব বেশি 10 মিনিট, তোমরা দেখলেই বুঝবা, তাই না? আমরা আজকে আসলে সবচেয়ে বহুল ব্যবহৃত, দুনিয়ায় সব বহুল ব্যবহৃত যে ইলেকট্রনিক কম্পোনেন্ট, সেটা নিয়ে কথা বলবো। এটা হলো ট্রানজিস্টর। যদিও আমরা অনেক সময় ভুল করি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভুল করছি ছোটবেলাতে। তোমরা তো ট্রানজিস্টর বা রেডিও দেখো নাই, রেডিও ট্রান্সমিটার,
ওইটা আমরা অনেক সময় এখনো বিভিন্ন পত্র পত্রিকা ট্রানজিস্টর নামেই দেখে বা বলে। ট্রানজিস্টর বলতে যে জিনিসটা বোঝাই, আজকে আমরা ওই জিনিসটার সম্পর্কে মানে একটু সিমুলেশনের মাধ্যম দিয়ে একটু জানার চেষ্টা করব। যদিও ডায়েট সম্পর্কে আমাদের ধারণা আছে, মানে সোজা কথা সেমিকন্ডাক্টর যে কম্পোনেন্ট আমরা লেখাপড়া দেখা যাচ্ছে, তাই না? এখানে বলা আছে অ্যানালাইসিস অফ সিম্পলিফাইড বাইপোলার জাংশন ট্রানজিস্টর বিজেটি সার্কিট ইন পিসিস্পাইস। তার মানে এখানে বাইপোলার, একটা শুধু পোলার যদি থাকতো তাহলে এক জিনিস হইতো, পোলার ব্যাটারি, যেরকম পোলার আইসক্রিম, মানে পোলার বলতে যার পোল আছে, পোলওয়ালা জিনিস, মানে পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো একটা কিছু আছে, এরকম একটা কিছু বাইপোলার জিনিস বলি। জাংশন তাহলে বাইপোলার জাংশন বলতে এখানে মেইনলি দুইটা এরকম পোলারওয়ালা, বা এরকম আমরা যদি বলি নেগেটিভ পজিটিভ ওয়ালা, বা ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে ডপিং করা জাংশন আছে। এইখানে বাই বলতে দুই বোঝায়, মানে দুইটা জাংশন আছে, সোজা কথা। পোলার না নন পোলার সেটা পদে বোঝা যাবে, আমরা আপাতত বুঝবো এখানে বাই জাংশন মানে দুইটা জাংশন আছে। যদিও এটা না বললেও চলে, আমরা সিম্পল ভাষায় এই ইলেকট্রনিক যে কম্পোনেন্ট এটাকে আমরা ট্রানজিস্টর বলি। তার মানে ট্রানজিস্টর, ট্রান একটা শব্দ, জিস্টর একটা শব্দ, রেজিস্টরের থেকে জিস্টর আসছে, আর ট্রান বল ট্রান্সফার থেকে ট্রান আসছে, যেগুলো এগুলো তোমরা পরে গিয়ে হয়তো বা শিখবা। আমাদের আগের যে কনসেপ্ট ছিল, আগের বলতে আগের এক্সপেরিমেন্টের যে কনসেপ্ট ছিল ডায়োডের কনসেপ্ট, যে দুইটা আলাদা আলাদা ডপিং ম্যাটেরিয়াল বা আলাদা টাইপের পি টাইপ বা এন টাইপ ম্যাটেরিয়াল দুটো এক জায়গায় করে যদি ফিউজিং করা হয় তাহলে যেটা হয় সেটাকে আমরা ডায়োড বলি। এই ডায়োড শুধু এক মুখে বা একদিকে কারেন্ট ফ্লো করে, অন্যদিকে কারেন্ট ফ্লো করতে দেয় না, তাই না, সহায়তা করে না, এইটুকু ছিল। তো এইখানে একই অবস্থা, এখানে ডায়োড দুইটা অপোজিট এতে কানেকশন দেওয়া আছে, কাটাকাটি মাঝামাঝি বরাবর। তার মানে আমি যদি একটা পি এন জাংশন ডায়োড ধরি, তাহলে এটা পি, এটা এন, আরেকটা ডায়োড এটা এন, এটা পি। তার মানে এটা এই দুই এন স্যান্ডউইচ করা হয়েছে। স্যান্ডউইচ করলে এই পাশে পি হলো, এই পাশে মাঝে এন হলো, এই পাশে পি হলো। তাহলে এই যে দুটো জাংশন ক্রিয়েট হইলো, একটা পি এবং এন এর মাঝে জাংশন, এটা একটা, আরেকটা জাংশন তৈরি হলো এন এবং পির মাঝে জাংশন। তাহলে এই দুইটা জাংশনওয়ালা এই কম্পোনেন্টকে আমরা ট্রানজিস্টর বলি। যেহেতু তিনটা সাইড হচ্ছে বা তিনটা রিজিয়ন হচ্ছে, এই তিনটা রিজিয়নে আলাদা আলাদা নাম দেওয়া হয়, তার প্রপার্টিস অনুযায়ী নাম দেওয়া হয়। এগুলো আমি আবার বলতেছি, এগুলো যেহেতু তোমাদের এখন এই সাবজেক্ট নাই, কিন্তু আগে তোমাদের একটা বেসিক ধারণা হয়তো বা আছে, হয়তো বা নাই। তো ওই বেসিক ধারণাটাকে একটু ইমপ্রুভ করার জন্য আমি এগুলো বলতেছি। এই তিনটা রিজিয়নকে আমরা সাধারণত তিনটা নামে বলি। একটা হলো বেস, বেসমেন্ট থেকে বেস, আর একটা ইমিট বা ইমিট বলতে ধরে নাও যে কি বলা যায়, যে বিচ্ছুরণ করা অথবা ছেড়ে দেওয়া, এরকম কিছু। আর একটা হলো কালেক্ট মানে সংগ্রহ করা। সব নাম থেকে এইগুলো কিন্তু আসছে। বেস, ইমিটার, কালেক্টর, এগুলো আইডেন্টিফাই করার ল্যাবও আছে, সেগুলো আমরা দেখবো। তো এই বাইপোলার জাংশন ট্রানজিস্টর দুই ধরনের, একটা হলো পিএনপি মানে মাঝেরটা এন, মাঝের যে রিজিয়ন সেটা এন, সেটা হয় বেস, আর বাকি যে দুই পাশে একটা ইমিটার একটা কালেক্টর, অথবা হতে পারে এনপিএন, কারণ মাঝেরটা এন, বাকি দুই পাশেরটা যে কোনো একটা অল্টারনেটলি ইমিটার কালেক্টর হয়, আর এমপিটা যেটা হয় সেটা বেস হয়। আর এই ট্রানজিস্টরের মাঝের যে সিম্বল, এই সিম্বলটার ডায়োড ওই যে অপোজিট ডিরেকশনে কানেকশন দিয়ে এটা হয়েছে, বোঝানো হয়েছে। আর সব নিচে যেটা দেখতেছি এত কিছু না, যে একটা রকম টেনে দিয়ে দুই পাশে দুইটা বের করে দেওয়া হয়, একটা অ্যারো দেওয়া হয়, মাঝের একটা অ্যারো, আর বাকি কিন্তু কোনো অ্যারো থাকে না। মানে ট্রানজিস্টরের সিম্বল হলো গোল আকারে একটা টান দিয়ে দুই পাশে থেকে বের করা হয়, আর মাঝ বরাবর একটা লাইন চলে আসে। তার মানে বি থেকে একটা লাইন, যদি এই লাইন কারেন্টের ডিরেকশন যদি আউটওয়ার্ড হয় তাহলে এটাকে পিএমপি বলি আমরা। আর যদি ইনওয়ার্ড হয় তাহলে এটাকে আমরা সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি?
আপনার আপনাকে আমি নিজে আসলে কল দিতাম, কিন্তু মাঝে বিভিন্ন কাজে এনগেজমেন্টের জন্য হয় নাই। আপনাকে তো আগেও বলেছি। সরি, মানে ওই তোমাদেরই এক বড় ভাই, আমার বাবা ফোন দিয়েছিল, বাবা। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমি থিওরিতে অত বেশি না যাই আগে। আসলে যেটা বলতেছিলাম যে আমরা পি এন পি আর হলো এন পি এন, এনটা যদি মাঝে থাকে তার মানে এন থেকে কারেন্টটা দেখো, এখান থেকে আমি যদি নিচের দিকে দেখি কারেন্ট বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা হলো বের হয়ে যাচ্ছে। আর ই দিয়ে কারেন্ট ঢুকতেছে, ই দিয়ে কারেন্ট ঢুকতেছে, তাহলে বেস দিয়েও বা বি দিয়েও বের হয়ে যাচ্ছে, সি দিয়েও বের হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলতেছি, যেহেতু আমরা পি টাইপ থেকে এন টাইপ, আমরা কারেন্ট ফ্লো হয় কোন দিকে সেটা মাথায় মাথায় রাখলেই ইজিলি এই জিনিসটা তুমি মানে এই এরোটা বা কারেন্ট ডিরেকশন বুঝতে পারবা। আবার এনপিএন, এনপিএন এ যদি আমরা খেয়াল করি একটু, যে মাঝেরটা কিন্তু পি বেস, তার মানে বেস পি তে কিন্তু কারেন্ট ঢুকতেছে, কারেন্ট ঢুকতেছে।
মানে পি হলো আমরা জানি যে এখানে ইলেকট্রনের পরিমাণ, মানে ইলেকট্রন কম, তাই না, প্রোটন বেশি বা পজিটিভ বেশি। আর এইটা তাহলে এনটা হলো আমরা বলি ইলেকট্রন এখানে বেশি, প্রোটন কম। ওই জন্য পি থেকে এখানে ধরে নাও যে পি ইলেকট্রনের ঘাটতি কমানোর জন্য সব ইলেকট্রন এখানে জমা হবে। এই জন্য কারেন্টের ডিরেকশন দেখো, এটাতে বেস বি তে কারেন্ট কি হচ্ছে, ইন করতেছে, আর এদিকে ই থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কনসেপ্টটা মাথায় রাখলে তার মানে আমরা পিএন যে কোনো একটা ট্রানজিস্টর দিয়ে বিভিন্ন রকম মানে কাজের বেসিসে আমরা কোনটা সিলেক্ট করবো সেটা আমরা ওইভাবেই বলে থাকি যে কোনটা পিএনপি নেব নাকি এনপিএন নেব, কারেন্ট বাইরের দিকে যাওয়া লাগবে না কারেন্ট ভিতরের দিকে ঢোকা লাগবে, তার বেসিসে সিলেক্ট করে থাকি। তো এই কনফিগারেশন আবার কিছু কিছু আছে, প্রপার্টিজ আছে বলা যায়, বা কি বলা যায় যে ফাংশন যেটা আছে সেই ফাংশন বেসিসে আমরা কনফিগারেশন বলতে একটা তো বেসটা কমন, বেজের সাথে আমরা অনেক সময় ইমিটারও নেই, অনেক সময় কালেক্টরও নেই, আবার অনেক সময় দেখা গেল যে কালেক্টরকে কমন করা হয়। তাহলে এই তিনটা কনফিগারেশন জানা থাকতে হবে, এই জন্য যে এগুলো লাগে আমাদের সার্কিটে লাগে, যে কখন কোন গেইনটা, বা গেইন বলতে আমরা অ্যাম্পলিফিকেশন যদি বলি, কখন কোনটার অ্যাম্পলিফিকেশন দরকার, বা কখন শুধু সুইচ দরকার। ট্রানজিস্টর মেইন ফাংশন হলো এটা সুইচিং ডিভাইস, এটা সুইচ অন করে আর অফ করে, অথবা এটা কোনো সিগন্যালকে অ্যাম্পলিফাই করে, মানে অনেক গুণে বাড়ায় দেয়। তাহলে আমরা কোন কাজের জন্য ট্রানজিস্টর ইউজ করব তার বেসিসে আমরা কনফিগারেশনটা সেট করে ফেলি। ধরুন কমন বেস কনফিগারেশনে ভোল্টেজ গেইনও হয় না, কারেন্ট গেইনও হয় না। আবার কমন ইমিটার কনফিগারেশন হলো খুবই কমন, এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত, যেটা কারেন্ট এবং ভোল্টেজ গেইন দুটোই হয়। আবার কমন কালেক্টর কনফিগারেশন যেটা হয় হ্যাজ কারেন্ট গেইন কিন্তু কোনো ভোল্টেজ গেইন নয়, মানে কমন কালেক্টর যদি হয় মানে এই ক্ষেত্রে কমন বেসে তাহলে শুধু ভোল্টেজ গেইন, এই কমন বেস আর কমন ইমিটার এই দুটোই বেশি ইউজ হয়। আর কমন কালেক্টর হ্যাজ কারেন্ট গেইন বা নো ভোল্টেজ গেইন। যাই হোক, আমরা যদি এইটার আমাদের এই মানে এক্সপেরিমেন্টের মূল জিনিসটা হলো যে সিম্পলিফাইড, মানে খুবই সিম্পল একটা বাইপোলার জাংশন ট্রানজিস্টর সার্কিট আমরা অ্যানালাইসিস করব। মানে এটা দুইটা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে আছে, একটা হলো আমরা এদিকে দেখতেছি যে ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ইনপুট সাইডে আমরা যদি বেস এবং ইমিটার দেখি, এই বেস ইমিটারের সিগন্যালের প্রপার্টি কিরকম হয়, বায়াসিং এর কিরকম হয়, একই অবস্থা আউটপুট সাইডে যে কারেন্ট পাবো সেই কারেন্টের অবস্থা কিরকম হয়। এই দুটো মিলে ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বলি, সেটা আমরা এখানে অ্যানালাইজ করব। আমাদের এই সিম্পল সার্কিটটা আছে দেখতেছি, যেখানে কি আছে, শুধু ট্রানজিস্টর আছে, এই পাশে একটা ভোল্টেজের সোর্স আছে আর ওই পাশে একটা ভোল্টেজ সোর্স আছে। এটা কিভাবে পাবো সেটা বলা আছে যে আমরা এখানে এই ডায়োডের নাম্বার দেওয়া আছে, তাই না, এনপিএন টাইপের এখানে এনপিএন টাইপের ডায়োড এটা। আর কি বলছে এখানে আমাদের একটা ডিসি সোর্স নেব, আমরা ডিসি ভোল্টেজ সোর্স একটা এই বিজেটি, তারপর আইডিসি নেব আর ভিডিসি নেব। তারপরে আমরা এইখানে ওই যে লিনিয়ার সুইপ করব, কাকে, যেটা ওই যে ভিসিই যেটা আছে আমরা ওইটাকে। তাহলে আমরা একটু এরকম করে মানে ড্র করে নেই বা আঁকায় নেই। তাহলে এটা হলো Q2N, যাদের পিসি আছে খুবই ভালো, পিসি না থাকলে এই সেম কাজ তুমি তোমার বন্ধুর ল্যাপটপে বা তোমার নিজের ল্যাপটপে বা ডেস্কটপে বা লাইব্রেরিতে পিসিতে, অথবা আমাদের ল্যাবের দুইটা ল্যাব ওপেন আছে, এই ল্যাবে আজকে আবহাওয়া ঠান্ডা আছে, কালকেও ঠান্ডা থাকতে পারে, পরের দিনও ঠান্ডা থাকতে পারে, তুমি যখন খুশি এসে দুটো করে এই দুটোর স্ন্যাপশট নিয়ে তুমি সুন্দর করে রিপোর্ট লিখে আগামী সপ্তাহের মধ্যে জমা দিবা। আমরা Q2N 3904 এটা নেব, তাই না। আমরা Q2N 3900 দিলেই চলে আসবে। আমাদের লাগবে কোনটা, 3904 নেব, সবই কিন্তু 1 2 3 4 সব একই ধরনের জিনিস, কিন্তু কোনটা এনপিএন কোনটা পিএনপি আমাদের লাগবে সুন্দর করে দেখে নাও। এটা কোনটা লাগবে, এনপিএন। হ্যাঁ, মানে বের হয়ে যাচ্ছে কারেন্ট, কিন্তু এন থেকে পি থেকে এন এর দিকে বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা এনপিএন টাইপের আমরা 6 না, আমরা নেব 4। তাহলে এটা 6 না, আমরা নেব এটা 4 বের হয়ে যাচ্ছে, প্লেস করলাম। আর কি লাগবে এখান থেকে দেখে নেই, কি লাগবে, আর একটা হলো ডিসি কারেন্ট সোর্স আইডিসি আর ডিসি কারেন্ট ভোল্টেজ সোর্স ভিডিসি। এটা হলো কারেন্ট সোর্স বাম পাশেরটা, এই পাশে হলো ভোল্টেজ সোর্স
একটা আইডিসি নেব, একটা ভিডিসি নেব। তাহলে আইডি দিলেই আইডিসি চলে আসবে, যেটা আইডিসি। আইডিসি নিলাম, এটাকে যেহেতু উপর দিকে ডিরেকশন দেওয়া আছে, উপর ডিরেকশন আমি নিলাম। আর কি নেব? ভিডিসি নেব, ভিডিসি, ভিডিসি নিলাম, মনে করি ভিডিসিটা নিলাম। আর কি নেব আমরা? গ্রাউন্ড নেব, গ্রাউন্ড আর্ট নিলাম। আমি লাইনে আসি তো? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। ভালো। তাহলে আমরা এটা কি করবো, একটু বড় করে নিই না, বড় করে নিলাম। আমরা ধরে নাও যে কানেকশনগুলো দিয়ে ফেলি। কি হবে, কোনটায় কোনটায় কি হবে দেখো। এই যে বেজ, বেজের সাথে এই কারেন্ট সোর্সের কানেকশন, আর কানেকশন, এই কারেন্ট সোর্স আর একটা কানেকশন এই গ্রাউন্ডের সাথে। তাহলে আমরা এটাকে একটু নিচে নামায় ফেলি, এই মাঝখানে দিয়ে দিই। এইটার থেকে আমরা বেজের কানেকশন দিব, এখান থেকে আমরা এটা দিলাম। কি হচ্ছে, আর কি করতে হবে? আর করতে হবে এই কালেক্টর যেটা আছে, কালেক্টর দিয়ে ভোল্টেজ সোর্সের প্লাস টার্মিনাল, আর ইমিটার গ্রাউন্ড, ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনাল গ্রাউন্ড। তাহলে ভোল্টেজ সোর্সের এই নেগেটিভ টার্মিনাল আমরা গ্রাউন্ড করে দিলাম, কালেক্টরটাও আমরা প্লাসের সাথে কানেক্ট করে দিলাম, আর এটাও আমরা জিরো করে দিলাম। এখন এবার নাম চেঞ্জ করতে বলছে। এই কারেন্ট সোর্সের নাম কি যেন বলছে, যেহেতু এটা বেজ, আমি যদি এবার টার্মিনালটার নাম দিয়ে ফেলি খুবই ভালো হয়। তাহলে এইটার নাম দিতে বলছিল আইবি, ঠিক আছে, আমি আইবি দিলাম। ওকে, আইবি। আমি, তুমি যদি মনে চাই যে তুমি এবার নাম দিবা, তুমি এটা বেজ দিলা, এইটা মনে করো কথা কথা কালেক্টর দিলা, আর এটা তুমি একটা ইমিটার দিলা, বেজ, কালেক্টর, ইমিটার। একটু কাছাকাছি দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ইমিটার, এটা হলো কালেক্টর। হ্যাঁ, এখন আমরা এটার নাম দিলাম, কারেন্ট সোর্সের নাম দিলাম। আর কি করতে বলছে যে রিনেম দি ডিসি কারেন্ট সোর্স অ্যাট্রিবিউট I1 টু I দিলাম। রিনেম দি ডিসি ভোল্টেজ সোর্স ভিডিসি অ্যাট্রিবিউট V1 টু VCE। এটাকে V1 থেকে আমরা ভি, মনে করো যে VCE করবো, সিই করলাম, দিলাম। আর কি করতে হবে বলছে যে টু ইউজ ডিসি অ্যানালাইসিস সেট আপ দ্য ডিসি সুইপ কেয়ারফুলি। এই ভিসিই কে আমরা 0 থেকে 10 ভোল্ট ইনক্রিমেন্ট 0.01 ভোল্ট এটাতে যাব। আমরা এটা এই ছবিতে দেখানো আছে। তারপর আমরা আবার করি, তো এটা সেভ করে ফেলি। সেভ করলাম। তাহলে কি করব আমরা, এইবারে এখানে যাব, গিয়ে ডিসি সুইপে যাব। এবার ভোল্টেজ সোর্স দেব আমরা ভিসিই, ভোল্টেজ সোর্স দেব কত থেকে কত পর্যন্ত, 0 থেকে 10, 0.01। এটা 0, এটা 10, এটা 0.01 দিয়ে ওকে দিলাম। দিয়ে এরপর কি করতে হবে, আর কিছু আছে এখানে দেখি। এইখানে একটা জিনিস আছে, ক্লিক দ্য নেস্টেড সুইপ। আমি এই হয়ে গেছে, আমরা ডিসিসি পে গিয়ে এই যে এটা ক্লোজ করার আগে নেস্টেড সুইপ, মানে যেহেতু কারেন্ট এবং ভোল্টেজ দুটা কি করতে হবে, এই নেস্টেড সুইপে গিয়ে, নেস্ট বলতে পাখির খাঁচা যেরকম পেঁচানো জিনিস, হ্যাঁ, নেস্টেড সুইপে গিয়ে আমরা এবার আইবি, এখানে নেস্টেড সুইপ ভেরিয়েবল টাইপ আইবি এবং লিনিয়ার সুইপ 0 to 60 মিলি অ্যাম্পিয়ার, 0 to 60 মিলি অ্যাম্পিয়ার, এবং ইনক্রিমেন্ট হবে 10 মিলি অ্যাম্পিয়ার করে, মানে প্রতিবারে 10, 0, 10, 20 এভাবে 60 পর্যন্ত যাবে। তাহলে আমরা এখানে যাব, এটা লিনিয়ার, এটাকে কারেন্ট সোর্স, তারপরে দেব এটা আইবি বেস কারেন্ট 0 থেকে 60 মিলি, 10 মিলি করে। খেয়াল করি এটা 10-60 মিলি, 10 মিলি। তারপরে এনাবল নেস্টেড সুইপ দেব, তারপরে ওকে দেব, তারপরে ক্লোজ করব, এরপর সেভ দিব। এরপরে আর কিছু আছে? এরপর তো আমাদের we add the trans ICQ1,
আইসি কিউ1 অথবা অথবা আমরা অন্য আরেকটা কাজও করতে পারি। আমরা যদি এখানে যদি প্রপটা দিই, আচ্ছা পরে ইচ্ছে করি, নর্মাল আগে সিমুলেশন করি তারপর দেখতেছি। সিমুলেশন করব, সিমুলেশন করে আমরা কি দেখতে চাবো, আমরা আইসি কিউ1 যেটা আছে, আইসি কিউ1 এটা দেখব। আর কোনো কাজ আছে এখানে, আর কোনো কাজ এখানে বিবিসি আসছে, তো বিবিসি আসছে, আর প্রয়োজন নেই। এটা না করে আমরা যদি সরাসরি, আগে তো আমরা কাজ করছি যদি কাজ, তাই না, যেটা কাজ করছি যেহেতু, তাহলে এটা না করে আমরা সরাসরি কারেন্ট এরিয়া যদি এখানে দিয়ে দিই, এখানে যদি দিয়ে দিই তাহলে কোনো ঝামেলাই করবে না, সরাসরি ফিগার চলে আসবে। সিমুলেশন করলে সুন্দর করে ফিগারটা চলে আসবে। আর এটা যদি রেঞ্জ কমাইতে চাই, এটা বাড়াইতে চাই, এখানে যেভাবে দেওয়া আছে, কারো মনে হয় যে 0 থেকে কত 10টি আছে, 0 থেকে 10ই আছে, এটা 0 থেকে ধরে নেওয়া যে 12 আছে, এটাও 0, এটা 0 থেকে নাই, 0 তো না, 4 থেকে 12 আছে, 4 থেকে মনে করি আমরা কারো যদি মনে চাই এটা একটু আমি কমাই দেব, কারো যদি মনে চাই আমি ধরে নেওয়া যে কত 4 মিলি অ্যাম্পিয়ার, তাই এটা -4 মিলি অ্যাম্পিয়ার থেকে ধরে নেওয়া যে কারেন্টটা তো বেশি হবে কেন? কারেন্টটা তো বিষয়ের কথাই, 60, 10, 1, 0 to 10, 1। দেখে নিই কি হলো কাহিনী। নেস্টেড সুইচ, ছয় যাই না, ছয় মিলি অ্যাম্পিয়ার, এটা মাইক্রো হবে মেবি, দেখি দাঁড়াও দাঁড়াও, এটা যদি আমরা মাইক্রো দেই, মাইক্রো অ্যাম্পিয়ার, স্যার ভোল্টেজ সোর্সের এখানে তো স্যার ভোল্টেজ দেন নেই। হ্যাঁ ভোল্টেজ সোর্সে ভোল্টেজ দেওয়া লাগবে, ম্যানুয়ালে তো স্যার দেওয়া ছিল 10 ভোল্ট। এটা বেশি থাক, ভিসিতে 10 ভোল্ট দিলেই কে না দিলেই, হ্যাঁ ঠিক আছে, এটা আসলে ওই মিলি হবে না, মাইক্রো হবে। হ্যাঁ আচ্ছা, এখানে ভোল্টেজ সোর্সে ভোল্টেজ দেওয়া হয় নাই কেন, একটু বলতে পারবা? আমরা ভোল্টেজ সোর্সে কেন ভোল্টেজ দিই নাই?
আমরা আজকে তো প্রথম করতেছি না, আমরা এর আগেও করেছি। আমরা যখন সুইপিং করব তখন ভোল্টেজ দিয়েই কি না দিয়েই কি, এখানে ভোল্টেজ যদি আমি 100 ভোল্টও দিই সমস্যা আছে? কিছু হবে? কিছুই হবে না, এই ভোল্টেজ সে কাজ করবে না। তো কারণটা হলো আমরা যখন সুইপিং করতেছি এখানে তো সুইপিং এ ভিসি রেঞ্জ বলে দিছি, 0 থেকে 10 পর্যন্ত যাবে এবং প্রতি স্টেপে সে 0.01, এরকম যদি রেঞ্জ না বলে দিই, সুইপিং যদি না করি, তাহলে তো আমরা গ্রাফ পাবো না। যে গ্রাফটা আমরা দেখতেছি ওখানে 100 ভোল্ট দিলেই কি, 500 ভোল্ট দিলে আর 1 লাখ ভোল্ট দিলেই কি, সেজন্য তো সে কাজ করবে না। আমি তো সুইপিং করতেছি, ওইটা নিয়ে কাজ করতেছি না। তো যখন কনস্ট্যান্ট ভোল্টেজ লাগে তখন কনস্ট্যান্ট ভোল্টেজ দিতে হবে, ঠিক আছে? এটা একেবারে সিম্পল একটা এক্সপেরিমেন্ট, বা আমরা যদি বলি যে বেসিক, একেবারে খুবই বেসিক একটা এক্সপেরিমেন্ট সিমুলেশন এই ট্রানজিস্টর বা বিজেটি ট্রানজিস্টরের জন্য। আমরা সবাই খুব অল্প সময়ে শেষ করতে পারবা। আমাদের কাজ আজকে আপাতত এই পর্যন্ত। মানে কাজ বলতে কাজ, এখন আমি কথা বলবো। আমাদের মেইনলি 3টা টাস্ক আছে। 3টা টাস্কের মধ্যে 3টাই কম বেশি ইম্পর্টেন্ট। কারণটা হলো, আমরা যদি প্রথমেই আসি যে রিপোর্টের কথা, রিপোর্ট অলরেডি আমার কাছে যে রিপোর্টের যে ইয়া আছে, ডেটাবেস আছে, সেকশন A1 এর অন এভারেজ মোটামুটি সবারই টুকটাক 2-একটা মিসিং আছে, কিন্তু 6 পর্যন্ত সবারই দেওয়া আছে। মানে 7, 8 এবং 9, এই 3টা আমি চাই না যে তোমরা সেমিস্টারের শেষে গিয়ে পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে তোমরা লিখে জমা দেওয়ার প্রয়োজন নাই। এর ফাঁকে ফাঁকে যতটুকু পারো লিখে, এই যে এক্সপেরিমেন্ট তুমি যতটুকু করছো, ল্যাবে হোক, নিজের পিসিতে হোক, নিজের ল্যাপটপে হোক, বন্ধুর ল্যাপটপে হোক, বড় ভাইয়ের হোক, ধার করে নিয়ে এসে হোক, ওইটা রেডি করে জমা দিয়ে দিবা। এটা হলো আমার রিকোয়েস্ট। আগামী সপ্তাহের মধ্যে আমি চাই, আগামী সপ্তাহের বুধবারের মধ্যে আমি সবগুলো রিপোর্ট আমার হাতের কাছে, আমার ফাইলে চাই। তোমার যে ফাইলটা করা আছে এই ফাইলের মধ্যে আমি চাই। এটা প্রথম কথা। 1 থেকে 9 পর্যন্ত? 1 থেকে আজকের দিন পর্যন্ত যেগুলো দেওয়া আছে, কাদের দেওয়া আছে তারা ভালো করেই জানাই দিয়ে রাখছি। যদি দেওয়া না থাকে তাহলে সেটা তুমি সেভাবে করে দিবা। এরপরের আরো 2টা কাজ, একটা হলো ওপেন এন্ডেড এক্সপেরিমেন্ট, আর একটা হলো ফাইনাল ল্যাব কুইজ। আমি ওপেন এন্ডেড এক্সপেরিমেন্টের যে ডকুমেন্টগুলো আছে, যদিও আমি আজকে দেখাই দেব, বুঝাই দেব, কিছু চেঞ্জও হয়তো বা থাকবে, আমি দেখাই দিচ্ছি যে ওপেন এন্ডেড এক্সপেরিমেন্ট এটা মেইনলি তোমার প্রথম কাজ হলো যে তুমি এই মিনিমাম সাথে আরো 3 জন, তুমি সহ আরো 4 জন, তুমি সহ 4 জন, তুমি বাদে 3 জন তুমি সাথে নিবা নিয়ে, এখন তুমি হোক আর একজন হোক, সে 4 জন মিলে একটা গ্রুপ ওয়ার্ক করবা। তোমরা এখানে টোটাল কাজ যা আছে এখানে দেওয়া আছে যে ওপেন এন্ডেড এক্সপেরিমেন্ট, এখানে ডিসি সার্কিট অ্যানালাইসিস উইথ ডিপেন্ডেন্ট সোর্স এবং প্যারামেট্রিক সুইপ ইউজিং অরক্যাট স্পাইস। এখানে অবজেক্টিভ গুলো দেওয়া আছে যে কি কি অবজেক্টিভ বা কি কি উদ্দেশ্য, এবং সেই শেষের দিকে তোমাকে কিন্তু বলতে হবে যে তুমি অবজেক্টিভের কোনটা ফুলফিল করছো। এখানে রুব্রিক্সও দেওয়া আছে, আমি এটাও দিয়ে দিছি বা এটা দিয়ে দিই যে এই রুব্রিক্সের তুমি কখন ভালো রেজাল্ট করতে পারবা, কখন খারাপ হবে, কখন তুমি পোর হবা, পোর বলতে কি বোঝায় সেটাও দেওয়া আছে। যেহেতু গ্রুপ ওয়ার্ক, এখানে অনেকগুলো দেখো C01, C02, C03, তার মানে এই কয়টা কাজ তোমাকে কমপ্লিট করতে হবে। তো এই কয়টা কাজ তোমরা যেহেতু গ্রুপে করতেছো, তো গ্রুপেই ভাগ করে নিবা। 4 জন হলে 4 জনের কাজ গ্রুপে ভাগ করে নিবা। আর এখানে কোন জায়গায় কি করতে হবে এই জায়গাতে বলা আছে যে কি কি কম্পোনেন্ট লাগবে, সেই কম্পোনেন্টের মানগুলো, ভ্যালুগুলো কিরকম হবে। আমি এখানে কিছু চেঞ্জ হয়তো করলেও করতে পারি। এটা তোমাদের সেকশনের যে স্টুডেন্ট আছে, আইডি আছে, সেই আইডিগুলো অ্যানালাইসিস করে সেটা আমি করবো। তাহলে এইখানে মেইন জিনিসটা তুমি কি কম্পোনেন্ট ইউজ করতেছো, ওই কম্পোনেন্টের মানগুলো বা অন্যান্য যে ভ্যালুগুলো সেগুলো কি হবে এইখানে দেওয়া আছে, প্লাস এক্সাম্পলও বলা আছে যে এই সার্কিটে তাহলে ফাইনালি কি হবে, কি কারণে। এক্সাম্পল দিয়ে 3 জন যদি 3টা আইডি হয় সেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সব হিসাব নিকাশ করে বুঝিয়ে দেওয়া আছে।
তাহলে এটা করার পর তারপরে কি কি টাস্ক করতে হবে, ওই যে প্রথম দিকে যে অবজেক্টিভ ছিল ওই অবজেক্টগুলো মাথায় রেখে এই টাস্কগুলো করতে হবে। এটার জন্য আমি সময় দিয়ে দেব যে কবে নাগাদ, ধরে নাও যে আজকে 28 তারিখ, আমি মনে করো যে দিয়ে দিচ্ছি, যেহেতু 18 তারিখ থেকে 18ই মে থেকে আমাদের পরীক্ষা শুরু, তাহলে আমি ম্যাক্সিমাম মনে করো যে আগামী ধরে নাও যে 10, 12, 11, 12 তারিখ পর্যন্ত আমি হয়তো সময় দিয়ে দেবো, যে 12 তারিখের মধ্যে তুমি এই ল্যাব রিপোর্ট তোমার 4 জন মেম্বার সহ ওই ল্যাবের দিনে তুমি আসে হাজির হবা, আমার সামনে হোক, এখন আমি নিজে এখানে ক্লাস এখানেও হইতে পারে, এই রুমে হইতে পারে, ক্লাসরুমে হইতে পারে, সেটা আগামী দিনের ক্লাসে আমি বলে দেবো। ঠিক আছে, তো এটা ওপেন এন্ডেড গেল। এটা বিএলসি তে থাকবে, এটা হার্ড কপি জমা দেওয়া লাগবে, সবাই একটু লিখে রাখো। এটা এই ডকুমেন্টটা আমি বিএলসি তে দেবো এবং এটা হার্ড কপি জমা দেওয়া লাগবে, মানে লিখে জমা দেওয়া লাগবে। চিত্র যেগুলো যা আছে, যতটুকু একটা রিপোর্ট লিখতে যা যা জিনিস লাগে সবই দিবা, শুধুমাত্র প্রসিডিউরটা, ওয়ার্কিং প্রসিডিউর বাদ দিবা। এখানে অন্যান্য ক্যালকুলেশনটা এখন যা আছে সব তোমাকে শো করতে হবে। এটা ওপেন এন্ডেড গেল। এরপরে আছে হলো ফাইনাল ল্যাব কুইজ। ফাইনাল ল্যাব কুইজটা এখন পর্যন্ত আমি যেই প্ল্যান করে রাখছি সেটা হলো যে আগামী 4 তারিখে, আগামী 4ই মে 1টা থেকে 4ই মে 1টা থেকে ল্যাব কুইজ, ফাইনাল ল্যাব কুইজ হবে। যদি এর মাঝে অন্য কোনো ইয়া না হয় তাহলে 4 তারিখ এটা ফিক্সড। এর কারণটা হলো এরপরে গিয়ে 4-এর পরে 7, 4 11 তারিখ যেটা হয়ে যাবে, 11 তারিখে কি হবে আমরা জানি না, কারণ 18 তারিখের পরীক্ষা, তখন তোমরা দৌড়ের উপর থাকবা, কি হচ্ছে কি হবে না হবে কোনো মানে কুল কিনারা পাওয়া যাবে না। সুতরাং আমরা আপাতত আর্লি এটা শেষ করে ফেলি যে আগামী 4ই মে রোজ শনিবার ধরে নাও যে 1টা থেকে 401 অথবা 402 অথবা 403 যে কোনো একটা রুম হতে পারে তোমাদের জন্য। এই রুমে আমাদের ফাইনাল ল্যাব কুইজ হবে। ফাইনাল ল্যাব কুইজ এর মধ্যে কি কি থাকবে সেটাও বলে দিয়েছি। আমাদের 4টা ক্যাটাগরির কোশ্চেন থাকবে। প্রথম ক্যাটাগরির কোশ্চেন সেটা হলো যে ধরে নাও এটা হইতে পারে ট্রু ফলস, তো ট্রু ফলসে 10টা কোশ্চেন থাকবে, একেবারে সহজ সহজ জিনিস, যারা পড়াশোনা করতে পারবে। এরপরে ক্যাটাগরি মাল্টিপল চয়েস যেহেতু মানে অনেকগুলো থেকে একটা বেছে নেওয়া বা মাল্টিপল বেছে নেওয়া, এটা একটা। আরেকটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ফিল ইন দ্য গ্যাপে কি লিখতে হবে বা কি লিখবা সেটা। অনেকের গ্যাপ থাকবে, ওই গ্যাপে একটা শব্দ বা 2টা শব্দ, ওয়ার্ড বা ফ্রেজও হতে পারে, যে মাল্টিপল ওয়ার্ডও হতে পারে, এরকম জিনিস লিখতে হবে। আরেকটা আছে, এটা 10টা, তাহলে 3 10 এ 30। আর একটা থাকবে সেটা হলো খুবই শর্ট কোশ্চেন, একেবারে শর্ট, হাতে বললে তোমাকে তুমি এটার একটা সার্কিট আঁকাও, বা এটা একটা এই কম্পোনেন্টের একটা সিম্বল আঁকাও, বা এটার একটা নাম লেখো, বা এটা কেন করা হয়, বা এটা করে কি হয়, এরকম জিনিস থাকবে। তার মানে এইখানে তোমার লার্নিংটা, যে তুমি এই ল্যাবের যে 9টা, আমি 9টাই বলতেছি কারণ আজকে পর্যন্ত যেটা আছে এই পর্যন্ত আমাদের টার্গেট, এই 9টা সিমুলেশন বেসড এক্সপেরিমেন্ট তুমি করে বা ল্যাবে গিয়ে তুমি কি শিখছো, তোমার লার্নিংটা এই 5টা থেকে মেইনলি আইডেন্টিফাই করা হবে। এই 5টা সুন্দর করে লিখে তুমি মোটামুটি ধরে নাও 40-এর মধ্যে 30, 35, 36 পাওয়া বা 25 পাওয়ার ব্যাপার না, 30 পেলেই তো পাস। বাকি ওদিকে তোমার হলো গ্রেড টানবে, তোমার আপগ্রেডেশন হবে। এ প্লাস পাইতে 100 পাওয়া লাগে না, তাহলে এদিকে তুমি 20 বাদ দিলেও তোমার ইজিলি, তুমি যদি একটু সময় দাও, একটু সময় দিলে আমার এই কোর্সে এ প্লাস পাওয়া একেবারেই সহজ, যদি সিনসিয়ার থাকো। আর বাকি অন্যান্য যেগুলো আছে সেগুলো তো কাউন্ট হয়েই গেছে, পারফরমেন্স বলি, আমাদের অ্যাটেন্ডেন্স বলি, বা ল্যাবের ল্যাবের শিট যেটা আছে বা ল্যাবের রিপোর্ট যেটা সেটা বলি, সেগুলো হয়ে গেছে। সেন্ট্রাল ভাবে হবে কি হবে জানি না, কিন্তু আমি হয়তো স্পেশালি এটা ওই যে আমাদের ওপেন এন্ডেড এক্সপেরিমেন্ট যখন ইন্টারভিউ নেব তখন এখানে কিছু স্পেসিফিক কোশ্চেন থাকবে রিপোর্ট নিয়ে এবং ইয়ে নিয়ে, এখান থেকে আমি হয়তো কাউন্ট করলেও করতে পারি যদি সিম্পল ভাবে না হয়, ডিপেন্ড করতেছে, যেহেতু আমাদের হাতে সময় এরকম বেশি নাই। ঠিক আছে, এরপরে যদি আমি কোনো কিছু মিস করে থাকি তাহলে সেটা তোমাদেরকে জানাবো। আর তোমাদের যদি কোনো কুয়েরি থেকে আমাকে এখন জিজ্ঞেস করতে পারো, আমি মানে খুব দ্রুততম সময়ের মধ্যে ক্লাস শেষ করে আমার
টার্গেট ছিল 30 মিনিট, কিন্তু আমি বেশি সময় নিয়েছি, কারণ আমরা এর মাঝে আরো অনেক কিছু কাজ করতেছি। বিশেষ করে আমাদের ওই যে তোমরা তো ভালো করে জানো যে এই বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল বলে একটা অর্গানাইজেশন আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমরা অ্যাক্রিডিটেশনের জন্য আগাইতেছি, দেখা যাক আমরা এর মাঝে হতে বা সাবমিট ডকুমেন্ট যদি লাগে সেটা সাবমিট করে ফেলবো। কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে ভালো, কোনো স্যার গ্রুপ কি স্যার আমরা নিজেরা সিলেকশন করে নিব স্যার 4 জন? হ্যাঁ, আমি সেদিন বললাম তুমি তোমার পছন্দ মতো, তোমার যার ভালো লাগে, যার সাথে মনের মিল আছে, মতের মিল আছে, তাকে তুমি সিলেক্ট করবে, তাকে তুমি তোমার গ্রুপে নিবা। এটা হলো, এটা গ্রুপ ওয়ার্কটা কেন করা হচ্ছে, কারণটা হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিজেদের মধ্যে বন্ডিংটা নাই। তো ওই ইন্টারাকশনের জন্য আসলে গ্রুপিংটা, এটা ল্যাবে সবসময় এনকারেজ করা হয়। যদিও এই ল্যাবে গ্রুপিং কোনো কিছু ছিল না, তো ওই জন্য এইটা হলো একটা ওয়ে যে তোমাদের গ্রুপে নিয়ে এসে কাজ করা। এবং যখন আমি দেখবো রিপোর্টটা দেখবো, তোমার এক্সপেরিমেন্ট দেখবো, তখন আমি ওই গ্রুপের ইয়েটা দেখবো, ইন্টারাকশনটা দেখবো, কার এর সাথে কতটুকু কি আছে না আছে। এটা আমি ডকুমেন্টও করবো, আমি তোমাদের একটা শিটও দেবো, সেটাও পরে তোমাদের সেটা যেদিন আসবে সেদিন। আর কেউ আছে? স্যার ওপেন এন্ডেড এক্সপেরিমেন্টটা কবে জমা দিতে হবে? ওপেন এন্ডেড এক্সপেরিমেন্ট কবে জমা দিতে হবে, এটা ধরে নাও যে 11-12 তারিখ, আমি তো বলেই দিছি। আমি কিন্তু বলছি, অনেকে নোট করে নাই, অনেকে লিখে নাই, এটা তো শুরু থেকে বলে আসতেছি যে আমি না, যে কোনো ফ্যাকাল্টি বা টিচার বা ম্যাডাম যদি যখন যা কিছু বলে, ওই সবাই যে যার মতো আছে, এগুলো একটু নোট করতে হবে। কারণ আমাদের মেমোরি তো অত না যে একেবারে যা একবারে মাথায় ঢুকলো, কান্দে শুনলাম সব ওখানে স্টোর হয়ে যাবে, তা তো হয় না। সুতরাং একটু নোট করার চেষ্টা করো, আর এইটাই কাজে লাগবে। আমি আবার বলতেছি, আমাদের ওপেন এন্ডেড এক্সপেরিমেন্টের রিপোর্ট ফিজিক্যালি হার্ড কপি প্রিন্ট করে বা লিখে, যেটা প্রিন্ট করা সে প্রিন্ট করে, যেটা লেখার আছে লিখবা, লিখে যে কয়জন মেম্বার, ওই কয়জন মেম্বারই আসতে হবে। এটা হইতে পারে এইখানে আমার রুমেও আমি ডাকতে পারি, এটা হইতে পারে ল্যাবে, আমি সেটা জানাবো তোমাদেরকে। আর আমাদের 4 তারিখে ফাইনাল ল্যাব কুইজটা হবে। আর রিপোর্টগুলো আমি চাইতেছি আগামী সপ্তাহ বা ম্যাক্সিমাম পরের সপ্তাহ পর্যন্ত, আমি আর এক্সটেন্ড করতে চাচ্ছি না, কারণ পরে গেলে গিয়ে আর ঝামেলা হবে। সুতরাং বেটার হলো যে আগামী সপ্তাহ তুমি টার্গেট ধরে রাখো, যে আগামী সপ্তাহের মধ্যে তুমি রিপোর্ট যা আছে আগামী সপ্তাহের বুধবার মধ্যে তুমি শেষ করে দিবা। এই সপ্তাহ তো ছুটিই হবে, তাই না? ছুটি আছে, ছুটি দিয়ে আছে, সমস্যা তো নাই। আর কিছু আছে? বাকি সব নয় ঘুমাইতেছেন, ঠিক আছে। যারা ঘুমানোর ঘুমাও, যারা জাগা থাকার জাগো, জেগে থাকো। স্যার অ্যাটেন্ডেন্স স্যার আজকের অ্যাটেন্ডেন্স নেওয়া লাগবে না? দাঁড়াও, ভালো কথা মনে করছি। অ্যাটেন্ডেন্স না নিলে কোনো লস হবে? লস তো হবে না। জি স্যার লস আছে স্যার। স্যার অনেক লস। স্যার অনেক লস স্যার। তাদের স্যার ক্লাস করছি সবগুলো স্যার, তাও স্যার বিএলসি তে দেখাচ্ছে 87% স্যার। স্যার আমারও স্যার। বিএলসি তে কেমন তুমি পার্সেন্টেজ পাইতেছো? স্টুডেন্ট পোর্টালে স্যার, ও একটু স্যার ওইটা ভুল করছে। ভুল হয়ে গেছে স্যার স্টুডেন্ট পোর্টালে স্যার। আচ্ছা হোক, কিন্তু ওইটা যাচাই বাছাই করে বের করা যায়। যে সাবজেক্টের হচ্ছে ওই সাবজেক্টের স্যারকে বললেই হবে। আমি তো তোমাদের দেখাইছিলাম কিনা, ওইটা দুইটা জিনিস চেক করলেই হবে। একটা হলো যে ওই রিপোর্ট যেটা আছে, অ্যাটেন্ডেন্সের রিপোর্ট, ওইটা চেক করতে হবে। আরেকটা চেক করতে হবে যে আমরা যেখানে আপডেট করি, অ্যাটেন্ডেন্স যেটা আপডেট করি, ওইটা তুমি স্পেসিফিক, তুমি যে ধরে নাও যে তুমি 10 দিন ক্লাস, 10 দিনই ক্লাস করছো, তোমার 100% হওয়ার কথা, তাই না? তুমি রিপোর্টে গিয়ে দেখতেছো যে কোনো একদিন মিসিং আছে। আবার যখন আপডেটে যাচ্ছ, ওইখানে গিয়ে দেখতেছো যে দেখা গেল সবগুলো ঠিক আছে, তাহলে দুটো ক্রস ম্যাচিং হয়ে গেল, মানে মিললো না। তো তখন আপডেটটা খুলে আবার সেভ করলে ওটা কারেকশন হয়ে যায়। এটা হয়েছে কি, নতুন সফটওয়্যার, এগুলোর মধ্যে ওই মানে সমন্বয়টা নেই, বা আমি যদি বলি যে ম্যাচিংটা ঠিক মতো হচ্ছে না, যার জন্য ওই
আমরা যে ডাটাটা আউটপুটে পাচ্ছি ওই আউটপুটটা ইনপুটটা পুরোপুরি সবগুলো কম্বাইন করে কম্পাইল করে যে আসবে সেটা হচ্ছে না। আশা করা যায় এটা রিজলভ হয়ে যাবে। তারপরও তোমরা যে স্যারের হচ্ছে স্যারকে বলো যে রিপোর্টটা স্যারকে দেখে আবার একটু চেক করে দেখতেন ভালো হতো। আমার কোর্সে আপাতত নাই মনে হয়, নাকি আছে? থাকলে আছে, না থাকলে নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে আজকে। আমি অ্যাটেন্ডেন্সটা এন্ট্রি করে দেবো, যেহেতু এটা হলো স্ন্যাপশট নিয়েছি, সবাই আছে, কালকে চেক করলে অ্যাটেন্ডেন্স পেয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।